জি ম্যাম। আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট করি। ফার্স্টেই অ্যান্টিডিপ্রেসেন্টের ডিপ্রেশন সম্পর্কে তোমাদের কম বেশি সবার আইডিয়া আছে। কম বেশি আমরা অনেকেই ডিপ্রেশনে ভুগছি কখনো না কখনো, বা ভুগছি, বা হয়তো বা ভবিষ্যতে ভুগতে পারি। হ্যাঁ, সাফার করতে পারি ডিপ্রেশনে। সো ডিপ্রেশন সম্পর্কে জানাটা খুব জরুরি। এবং ডিপ্রেশন, এবং যখন কেউ যদি সাইকিয়াট্রিতে পড়ো তাতে অবশ্যই ভালোভাবে এটা ডিপলি আরো অনেক ডিটেইলে জানবা। 5th ইয়ারে উঠলে আমাদের ডিপ্রেশন জানতে হবে, ডিপ্রেশন চ্যাপ্টারটা আছে মেডিসিনে। তাহলে মুড ডিসঅর্ডার হচ্ছে ডিপ্রেশন, মেজর ডিপ্রেশন, আর হচ্ছে ম্যানিক ডিপ্রেসিভ ইলনেস, বাইপোলার ডিসঅর্ডার, আর একটা বলা যায় ইউনিপোলার ডিপ্রেশন। মেইনলি হচ্ছে দুইটা। ডিপ্রেশন হচ্ছে ইন্টেন্স ফিলিং অফ স্যাডনেস, হোপলেসনেস, ডিসপেয়ার, ওয়েল as the inability to experience pleasure in usual activity, along with কি হবে changes in sleep pattern, loss or increased appetite, মানে changes in appetite, loss of energy, মানে associated with suicidal thoughts. এটা হচ্ছে ডিপ্রেশন। মানে ডিপ্রেশনে কি থাকবে যে I am no good, my life is hopeless, my future is hopeless, my life is worthless, এই ধরনের ফিলিংস গুলা থাকবে ডিপ্রেশনে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটাকে বলে, সেখানে কি কি থাকে, স্যাজিক অ্যাপস দিয়ে যদি আমরা মনে রাখি, এস ফর স্লিপ, স্লিপ আইদার খুব বেশি স্লিপ অথবা ইনসমনিয়া, স্লিপ ডিস্টারবেন্স। হ্যাঁ, ইন্টারেস্ট, লস অফ ইন্টারেস্ট। জি ফর গিল্টনেসনেস বা ওয়ার্থলেসনেস, মানে আই এম ওয়ার্থলেস। ই ফর এনার্জি থাকে না, loss of energy. C for concentration, lack of concentration. Appetite আবার চেঞ্জ হতে পারে, চেঞ্জেস ইন অ্যাপেটাইট, স্লিপের মতো অ্যাপেটাইট বাড়তে পারে অথবা কমতে পারে ডিপ্রেশনে। P for psychomotor agitation or retardation, and suicidal thoughts থাকবে along with psychomotor agitation or retardation। না, অ্যাজাইটেশনটা ইউজুয়ালি হয় বাইপোলারের ক্ষেত্রে। সাইকোমোটর মানে কি, সাইকোমোটর হচ্ছে তুমি একটা কাজ করবা, মনে মনে ঠিক করলা, কিন্তু তোমার ইনিশিয়েশনের সমস্যা হচ্ছে, কাজটা করতে গিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু ধরো তুমি কাজটা করবা, ধরো তুমি কলেজে আসবা, কলেজে আসতে হলে তুমি ডিসিশন নিলে যে কলেজে আসবা মনে মনে, এটা হচ্ছে সাইকিয়াট্রিক ব্যাপার, তাই না? মনে মনে ঠিক করলে যে কলেজে আসবা, এখন তোমাকে মোটর অ্যাক্টিভিটি করতে হবে। তার মানে তোমার রেডি হতে হবে, ড্রেস আপ করতে হবে, সবকিছু গুছাতে হবে, ব্যাগ ট্যাগ, এগুলো হচ্ছে মোটর অ্যাক্টিভিটি। তো সেই ক্ষেত্রে দেখা যায় সাইকোমোটর অ্যাজাইটেশন অথবা রিটার্ডেশন। ইউজুয়ালি বাইপোলার যেটা হয়, বাইপোলার হচ্ছে ম্যানিয়া এবং ডিপ্রেশন অল্টারনেটলি আসে। তুমি কতগুলো সিজনাল, কত কয়েকদিন খুব ডিপ্রেশন, কতদিন ম্যানিয়া। যখন ম্যানিয়া স্টেজে থাকে তখন সাইকোমোটর অ্যাজিটেশন হয়, খুব বেশি অস্থির অস্থির, দ্রুত রেডি হয়ে যায়, দ্রুত সব কাজ করে ফেলতে পারে, এবং অস্থিরতাটা খুব বেশি থাকে। আর রিটার্ডেশন হচ্ছে তুমি যে যাবা কলেজে আসবা, মনে মনে ঠিক করছো আসতে হবে, কিন্তু উঠে তুমি রেডি হয়ে ব্যাগ গুছে আসা তোমার কাছে খুব বেশি একটা লোডেড কাজ মনে হবে, মনে হবে যেন অনেক কঠিন। এই যে মনে ভোয়া যে আমি এটা করব, এবং করার জন্য যে মোটর অ্যাক্টিভিটি, এটাকে বলতে সাইকোমোটর অ্যাক্টিভিটি। তো এই ক্ষেত্রে সাইকোমোটর অ্যাজিটেশন বা রিটার্ডেশন হয়। সুইসাইডালিটি মানে সুইসাইডাল থট, তো জানোই সুইসাইডাল থট দেখা যায়। আর ম্যানিয়া হচ্ছে ম্যানিয়াক পিরিয়ড যখন চলবে, পেশেন্ট যখন ম্যানিয়াস সিজনে থাকবে তখন সে অপোজিট বিহেভিয়ার, এনথুয়াসিজম, সবকিছুতে উৎসাহী, র্যাপিড থট, র্যাপিড স্পিচ প্যাটার্ন, এক্সট্রিম সেলফ কনফিডেন্স, ইম্পেয়ার্ড জাজমেন্ট, এক্সপেন্সিভ মুড খুব এলিভেটেড থাকবে, নিজেকে বড় মনে করে, গ্র্যান্ডিওসিটি, ইনফ্ল্যাটেড সেলফ স্টিম, আত্মসম্মান বোধ খুব বেশি থাকবে, প্রেশার স্পিচ, খুব স্পিচটা খুব জোর দিয়ে বলবে, এবং নিত্য নতুন আইডিয়াস, ফ্লাইট অফ আইডিয়াস মাথার মধ্যে ঘুরবে, এবং এত বেশি আইডিয়া থাকার কারণে ঘুম হবে না, পভার্টি অফ স্লিপ।
হচ্ছে ম্যানিয়ার সাইন সিমটম। তো ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় বাইপোলার, হ্যাঁ বাইপোলারের পেশেন্ট বেশি থাকে ডিপ্রেশনের থেকে। বাইপোলার হচ্ছে সিজনাল, যেটা ডিপ্রেশন এবং ম্যানিয়া ঘুরে ফিরে আসে। ক্লাসিফাই ডিপ্রেশন, কি কি ধরনের ডিপ্রেশন আছে? ইউনিপোলার, যেটা কিনা ফুললি ডিপ্রেশন। বাইপোলার, যেটা বললাম যে সিজনাল। ম্যানিয়া এবং ডিপ্রেশন মানে ঘুরে ফিরে আসছে। রিয়াক্টিভ, রিয়াক্টিভ হচ্ছে কোনো কারণে ডিপ্রেশন হচ্ছে। আর হচ্ছে ড্রাগের কারণে ডিপ্রেশন, ড্রাগ ইনডিউসড। 4 রকমের আছে, ইউনিপোলার এবং বাইপোলার, এগুলো তো বুঝছো। রিয়াক্টিভ হচ্ছে কোনো কারণে হচ্ছে, যেমন ইউজুয়ালি হয় আফটার 60 ইয়ার্স, শকিং এক্সপেরিয়েন্স বা জীবনের কোনো খারাপ দুর্ঘটনার কারণে হয়, যেটা ডিপ্রেশনটা হয়। এবং তোমাদের মধ্যে ডিপ্রেশন হয় হচ্ছে পরীক্ষা খারাপ করলে ডিপ্রেশনে যাও, সেগুলো রিয়াক্টিভ ডিপ্রেশন। এগুলো রিকভারি হয়ে যায়, তবে বয়সকালে এগুলো সহজে রিকভারি হয় না। যেগুলো বয়সকালে হয় এগুলো ইউজুয়ালি রিকভারি হয় না। আর হচ্ছে আয়াট্রোজেনিক ডিপ্রেশন বা ড্রাগ ইনডিউস ডিপ্রেশন, কি কারণে হয়? অ্যালকোহল, আলফা মিথাইল ডোপা, রিসারপিন, গাবাপেন্টিন, স্টেরয়েড। স্টেরয়েড হচ্ছে ইনিশিয়ালি তুমি দিলে ইউফোরিয়া হবে, কিন্তু লং টার্ম ইউজ করলে ডিপ্রেশনে যাবে। আচ্ছা, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আলফা মিথাইল ডোপা, এটা কি? এটা হচ্ছে গিয়ে ফলস নিউরোট্রান্সমিটার, তাই না? এটা হচ্ছে লাইকে ডোপা। আলফা মিথাইল ডোপা যখন দেওয়া হবে, বডি ভাববে যে আমার ডোপা আছে, আমার বডির ডোপা এটা। তখন বডির নর্মাল যে ডোপা সেটা কিন্তু রিলিজ হবে না। হ্যাঁ, আলফা মিথাইল ডোপা ইজ কনভার্টেড টু আলফা মিথাইল ডোপামিন এন্ড আলফা মিথাইল ডোপামিন ইজ কনভার্টেড টু আলফা মিথাইল নরঅ্যাড্রেনালিন। আলফা মিথাইল নরঅ্যাড্রেনালিন যখন তৈরি হবে, তখন বডির যে নরঅ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিন সেটা তখন তৈরি হয় না, ওই জায়গায় থাকে আলফা মিথাইল নরঅ্যাড্রেনালিন। তাহলে অ্যাকচুয়াল ডেফিসিয়েন্সি অফ নরঅ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিনের ডেফিসিয়েন্সি থাকে এই সময়টা, আলফা মিথাইল ডোপা যদি দেওয়া হয়। রিজারপিন, রিজারপিন ড্রাগটা কি? নরএপিনেফ্রিনের রিজার্ভকে ব্লক করে। রিজার্ভ হয় কোথায়? প্রিসাইনাপটিকের স্টোরেজ ভেসিকেলে নরএপিনেফ্রিন স্টোরেজ হয় বা রিজার্ভ হয়, সেই রিজার্ভকে ব্লক করা হচ্ছে রিজারপিন। তাহলে রিজারপিন ড্রাগটা যদি দেওয়া হয়, নরএপিনেফ্রিন রিলিজটা কমে যায়, স্টোরেজ কমে গেলে আলটিমেটলি রিলিজও কমে যাবে। তাহলে রিলিজও কমে যায় এবং আলটিমেটলি নরএপিনেফ্রিন ডেফিসিয়েন্সি হয়। গাবাপেন্টিন, গাবার মতো ড্রাগ। গাবা মানে তোমরা অলরেডি পড়ছো, গাবা হচ্ছে ইনহিবিটরি, তাহলে এমনিতে সিএনএস ডিপ্রেশন করে। এছাড়া হচ্ছে স্টেরয়েড। তাহলে দেখো মোটামুটি আলফা মিথাইল ডোপা, রিসারপিন, এখানে আমরা পাইলাম যে নরএপিনেফ্রিনের ডেফিসিয়েন্সির কারণে এটা হচ্ছে। ডিপ্রেশনের কজ কি? জেনেটিক্যালি কজ হচ্ছে, ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকবে, হ্যাঁ জেনেটিক কজ সেটা। বায়োলজিক্যাল, মনোঅ্যামাইন থিওরি, এটা আমরা জানবো কি জিনিস। মনোঅ্যামাইন থিওরি হচ্ছে মনোঅ্যামাইন ডেফিসিয়েন্সি। মনোঅ্যামাইন ডেফিসিয়েন্সি মানে স্পেসিফিক্যালি নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন ডেফিসিয়েন্সি ইন সার্টেন সাইটস অফ ব্রেইন। কিছু কিছু সাইটে বা বেশ কিছু নির্দিষ্ট সাইটে ব্রেইনের তোমার নরএপিনেফ্রিন এবং সেরোটোনিনের ডেফিসিয়েন্সি থাকে, এটাকে বলা হয় মনোঅ্যামাইন থিওরি। এনভায়রনমেন্টাল বা রিঅ্যাক্টিভ, যেটা যে বলে ডেথ অফ লাভড ওয়ান, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো, ডিপ্রেশন হবে। ডিভোর্স, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ, জব লস, এসব পসিবল মানে তোমার কারণ আছে, সেগুলোকে বলা হয় এনভায়রনমেন্টাল বা রিঅ্যাক্টিভ। সাইকোলজিক্যালও হতে পারে, ল্যাক অফ কনফিডেন্স, সেলফ স্টিম, ড্রাগ ইনডিউসড। তাহলে দিস আর দ্য কজেস অফ ডিপ্রেশন। ফ্যামিলিয়াল বা জেনেটিক কজ, এটা জানা যায় না, কিন্তু আলটিমেটলি সব এই ডিপ্রেশনেই কি দেখা যায়? ব্রেইনের নরএপিনেফ্রিন, সেরোটোনিন, ডোপামিন, স্পেসিফিক্যালি নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন ডেফিসিয়েন্সি হয়েছে। এটা অলরেডি সায়েন্টিস্টরা বের করে ফেলছে, কিন্তু কেন ডেফিসিয়েন্সি হয়েছে সাডেনলি বা জেনেটিক্যালি কি কারণে, সেটা এখনো ডিটেইলড সায়েন্টিস্টরা এখনো বের করতে পারে নাই। তবে এখনো তারা চেষ্টা করছে কেনর উত্তর বের করলে হয়তো বা ট্রিটমেন্টে আরো ইমপ্রুভ হতে পারে। অ্যামাইন থিওরিটা রিটেনে আসে। অ্যামাইন থিওরি যদি আসে, বলবা যে অ্যামাইন মানে মনোঅ্যামাইন থিওরি, ডেফিসিয়েন্সি অফ নরএপিনেফ্রিন, সেরোটোনিন এট দ্য সার্টেন সাইটস অফ দ্য ব্রেইন। এখানে কি হবে যে অ্যামাইন থিওরিতে দেখা যায় যে থিওরিটা কি, যেমন রিসারপিন, যেটা বললাম, রিসারপিন হচ্ছে নরঅ্যাড্রিনালিনকে রিজার্ভ করে বা স্টোর করে, সেটা ডিপ্লেশন হয়,
ফলে কি হবে, নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন এবং আলফা মিথাইল টাইরোসিন এগুলা স্টোরকে ডিপ্রেস করে, ফলে নরএপিনেফ্রিন সিনথেসিস কমে যাবে বা রিলিজ কমে যাবে, ডিপ্রেশন হবে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর এগুলা ইউজ করলে, এগুলো হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলা দেখা যায় যে কিভাবে কাজ করে, নরএপিনেফ্রিন এবং তোমার সেরোটোনিন বাড়িয়ে কাজ করে। মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর হচ্ছে মেটাবলিজম ইনহিবিটর, তাই না, এনজাইম ইনহিবিটর, যেই এনজাইম দিয়ে নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন মেটাবলিজম হয় সেই এনজাইম ইনহিবিটর। তাহলে সেই এনজাইমকে যদি ইনহিবিট করি তাহলে নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন কনসেন্ট্রেশন বাড়ে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন কনসেন্ট্রেশন বাড়িয়ে কাজ করে, তার মানে নিশ্চয়ই তাদের ডেফিসিয়েন্সিটাই ডিপ্রেশনের কজ। তাহলে সেই ক্ষেত্রে এভাবে করে বের করা হয়েছে যে দিস আর দ্য মনোঅ্যামাইন থিওরি। এই থিওরি বলে যে নরএপিনেফ্রিন এবং সেরোটোনিনের ডেফিসিয়েন্সি ডিপ্রেশনের কারণ। এটা রিটেনে আসে। ক্লাসিফাই অ্যান্টিডিপ্রেসেন্ট বললে তোমরা ইউজুয়ালি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এগুলো অনেকে বলো, এগুলো বলার দরকার নেই। ক্লাসিফাই অ্যান্টিডিপ্রেসেন্ট বললে তোমরা এসএসআরআই, এসএনআরআই, টিসিএ, অ্যাটিপিক্যাল এন্ড মাও ইনহিবিটর এই কয়টার নাম বলতে হবে। এসএসআরআই তোমরা অলরেডি জানো, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এটার নাম হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এটার মধ্যে শুধু সেরোটোনিন রিআপটেককে ইনহিবিট করে। সেরোটোনিন রিআপটেক হয় কোথায়, প্রিসাইনাপটিক নার্ভ এন্ডিং এ। কি দিয়ে হয়, ট্রান্সপোর্টার দিয়ে হয়, নাম হচ্ছে সেরোটোনিন ট্রান্সপোর্টার, শর্টকাটে বলি সার্ট। তাহলে দিস ড্রাগ ইনহিবিট দ্য সার্ট and block the reuptake of serotonin in the presynaptic nerve terminal so that the serotonin concentration increase in the synaptic cleft. তাহলে আমার টার্গেট হবে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো দিয়ে সাইনাপটিক ক্লেফটে নরএপিনেফ্রিন এবং সেরোটোনিনের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া। তারপর সে নিজে নিজেই পোস্ট সাইনাপটিক সিগন্যালিংটা করবে। আমার কাজ হচ্ছে জাস্ট সাইনাপটিক ক্লেফটে এটা বাড়ায় দেওয়া। সাইনাপটিক ক্লেফটে বাড়ায় দেওয়ার কিভাবে বাড়ায় দিতে পারি, শুধু যদি সেরোটোনিন বাড়াতে চাই তাহলে আমি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর গুলো ইউজ করতে পারি, যেটা কিনা সার্টকে ব্লক করবে। ফলে কি হবে, সেরোটোনিন রিআপটেক হবে না, না হলে সেরোটোনিনের কনসেন্ট্রেশন সিনাপটিক ক্লেফটে বাড়বে। বাড়ার পরে সে পরবর্তী কাজটা সে নিজেই করে নিবে, আমার আর করা দরকার নেই। আমার কাজ হচ্ছে সিনাপটিক ক্লেফটে বাড়ায় দেওয়া। তাহলে এসএসআরআই কি কি ড্রাগ আছে, ফ্লুঅক্সেটিন, প্যারোক্সেটিন, সিটালোপ্রাম, এসসিটালোপ্রাম, সার্ট্রালিন, ফ্লুভোক্সামিন। এর মধ্যে এসসিটালোপ্রাম এবং সার্ট্রালিন মোস্ট কমনলি ইউজ ড্রাগ। এসএসআরআই নট অনলি ডিপ্রেশন, এর অনেকগুলা ইউজ আছে, যেমন জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, বুলিমিয়া, প্রিম্যাচুর ইজাকুলেশন। তাহলে অনেক রকমের কি বলে ইউজ আছে। তাহলে নেক্সট কোশ্চেন চলে আসবে যে এসএসআরআই কিভাবে কাজ করছে, এসএসআরআই এর নামগুলা বলো। এসএসআরআই এর ডিপ্রেশন ছাড়াও হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ এসএসআরআই আদার দেন ডিপ্রেশন, ডিপ্রেশন ছাড়াও এসএসআরআই আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। তাহলে জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার, এংজাইটি কি কারণে হতে পারে, এংজাইটি ডিসঅর্ডারটা তখনই ট্রিটমেন্টের দরকার হবে যখন সে পেশেন্ট রিয়েলাইজ করবে যে আমার এংজাইটি এমন পর্যায়ে গেছে যে আমার নর্মাল লাইফস্টাইল, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আই এম ফিলিং সিক এবং আমি নর্মাল লাইফস্টাইল, আমার নর্মাল জীবনযাত্রা হ্যাম্পার করছে। পেশেন্ট তখন ডাক্তারের সম্মুখীন হতে হচ্ছে যে যে ট্রিটমেন্ট লাগবে, তখনই এটা আসলে ট্রিটমেন্ট লাগবে। পেশেন্ট নিজেই বুঝতে পারবে এবং আশেপাশের মানুষ বুঝতে পারবে যে কখন এই পেশেন্টের ট্রিটমেন্ট দরকার। সে এংজাইটিতে এমন ভাবেই পড়ে গেছে তার নর্মাল লাইফস্টাইলটা তার হ্যাম্পার হচ্ছে। বিভিন্ন কারণে কোনো স্লিপ হয় না, প্রচন্ড রকম ভয় কাজ করে, ওয়ারিনেস কাজ করে, এংজাইটি, জবের ক্ষেত্রে টেনশন হতে পারে, আমার ওয়ার্ক নিয়ে টেনশন হতে পারে, পড়াশোনা নিয়ে টেনশন হতে পারে, সামনে পরীক্ষা, এগুলো নিয়ে টেনশন হতে পারে। এবং এটা কখন টেনশন তো নর্মালি সবার কম বেশি হয়, কখন ট্রিটমেন্টের দরকার হয়, যখন নর্মাল লাইফস্টাইল হ্যাম্পার হয়ে যাবে, যখন তোমার আশেপাশের মানুষও তোমার দ্বারা এফেক্টেড হবে, তোমার এই ওরিনেসের কারণে এফেক্টেড হবে, তখন এটা ট্রিটমেন্টের দরকার হবে। তখন এসএসআরআই খুব ভালো কাজ করে জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডারে। আচ্ছা, তারপরে দেখো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, কোনো ট্রমার পরে।
যেমন আফটার রেপ অথবা আফটার অ্যাক্সিডেন্ট, এরকম ক্ষেত্রে কি হয়, ওই পেশেন্ট বারবার বারবার সেই ঘটনাটা মনে করতে থাকে এবং সে নিজে অসুস্থ বোধ করে। যদি অ্যাক্সিডেন্ট হয় সে বের হতে ভয় পায়, সে কোথাও যাবে না, সে রাস্তায় বের হতে ভয় পাবে, সে মানে ভেহিকেল দেখলেই ভয় পায়। তাহলে এরকম যখন হবে, সে নর্মাল লাইফস্টাইল করতে হলে আমার কি করতে হবে, বাসা থেকে বের হতেই হবে স্বাভাবিক, তাই না? ঘরের মধ্যে বসে থাকা তো আর জীবনযাপন না, এটা তো নর্মাল লাইফস্টাইল না। সে বাসা থেকে বের হতে পারতেছে না, সে ভয় পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে পড়ে গেল। এই ধরনের পেশেন্টকে আমরা এসএসআরআই দিয়ে থাকি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা কিন্তু সবারই কম বেশি আছে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অবসেশন মানে বারবার একই চিন্তাটা আসবে, চিন্তার কারণে এংজাইটি হবে, এংজাইটির কারণে তুমি ওই কাজটা করতে বাধ্য হবা, কম্পালশন, তুমি বাধ্য হবা ওই কাজটা করতে, কম্পালশনের পর রিলিফ হবে, আবার অবসেশনে চলে আসবে। এটা তো সাইকেল, যেখানে বলা হয় ওসিডি সাইকেল, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই সাইকেল থেকে সে বের হয়ে আসতে পারে না। হ্যাঁ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অনেক ধরনের আছে, তোমাদের মধ্যেও দেখা যায়, আমাদের মধ্যেও কম বেশি অনেকেরই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে। হ্যাঁ, আছে নাকি এরকম আমাদের মধ্যে ক্লাসে? কেউ তো বলবে না যে আমার আছে। যেমন থাকাটা তো সবারই কম বেশি, দোষের কিছু না। হ্যাঁ, কিন্তু যখন এটা তোমার লাইফস্টাইল হ্যাম্পার করবে, আদার তোমার ফ্যামিলি মেম্বারকে বিরক্ত করবে, তারা বিরক্ত হয়ে যাবে, সবাই অতিষ্ঠ হয়ে যাবে, তোমার নর্মাল লাইফস্টাইল হ্যাম্পার হবে, তখন সেটা ট্রিটমেন্ট করতে হবে। এটাই বলতেছি যে ওসিডি সবারই কম বেশি থাকে। এই আসো তোমরা নাকি নাই? আছি ম্যাম। এখন ওসিডি কয় ধরনের আছে, অনেক ধরনের টাইপ আছে। যেমন একটা দুইটা বললে বুঝতে পারবা, যে হার্ম হতে পারে, আমার ক্ষতি হতে পারে। হ্যাঁ, এই কারণে আমার একটা এংজাইটি হচ্ছে, এংজাইটি হওয়ার কারণে আমি বাধ্য হচ্ছি চেক করতে। যেমন চুলা আগুন ধরে যেতে পারে, বারবার চুলা নিয়ে নব বন্ধ করছে কিনা চেক করা। রাত্রে ঘুমের মধ্যে ডাকাত ঢুকতে পারে, তাহলে বারবার বারবার দরজা লাগাইছে কিনা চেক করা, চেকিং বলা হয়। হ্যাঁ, তাহলে অবসেশন হচ্ছে আমার হার্ম 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 হতে পারে কোনো কারণে, বাসায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, চেক করা বারবার, তাহলে এটা হচ্ছে কম্পালশন। কম্পালশন হচ্ছে চেকিং। তাহলে এই ধরনের চেকিং বিহেভিয়ার আছে অনেকের, বারবার চেক করে দেখে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, দরজার নব দেখে ঠিক করে, দরজা ঠিক মতো লাগাইছে কিনা, চুলা ঠিক মতো বন্ধ করছে কিনা, ফ্যান ঠিক মতো, বিল কারেন্টের বিল বেশি আসবে টেনশন থাকতে থাকে, ফ্যান বারবার বারবার সব ফ্যান লাইট ঘুরে ঘুরে রুমে রুমে ঢুকা এবং ফ্যান লাইট বন্ধ করা। এটা আমাদের সবারই কম বেশি থাকতে পারে। তারপর ধরো দেখা যেতে পারে যে কন্টামিনেশন, জার্মের ভয়, জার্ম, এখানে জার্ম আছে, সংক্রামক রোগ আছে, তাহলে জার্মের ভয়ে বারবার এংজাইটি, সেখান থেকে সে জিনিসপত্র ধোয়া ধুই মুছামুছি। হ্যাঁ, বারবার বারবার হাত ধোয়া, তারপরে তোমার বারবার বারবার সবকিছু ধোয়া বাইরে থেকে এসে। এটা আমার বাসায়ও আছে, আমার বাসায় আমার ননাস থাকে, আমার ননাসের সূচিবাই, সূচিবাই যেটাকে বলে, সূচিবাই আসলে ওয়ান টাইপ অফ ওসিডি, এবং এটাকে বলা হয় কি বলে, কন্টামিনেশন। হ্যাঁ, কন্টামিনেশন সবসময় জার্মের ভয়, ময়লা লেগে যাবে এই ভয়। তা আমার শাশুড়িরও ছিল সূচিবাই, আমার ননাসের আছে, বাইরে থেকে ঢুকলেই আহ সরাসরি বাথরুমে ঢুকতে হবে, এটা আগে থেকেই অভ্যাস, সবাই বাসার অভ্যাস যে সরাসরি বাথরুম ঢুকতে হবে, ওই বাইরের কাপড় পরে বিছানায় বা সোফায় বসা যাবে না, বসলেই সে সোফায় স্প্রে, যাবতীয় ওয়াইপ টিস্যু এগুলা ইউজ হবে। এই ধরনের কন্টামিনেশনের ভয়। ম্যাম আমাদের কলোনির একজন ছিল, আহ, একজন মানে আমাদের বাসা তিনতলা, তো একদম সোজাসুজি অপোজিট তিনতলা একজন ছিল। উনি ম্যাম একটা কাপড় বা একটা কিছু উনি দিয়ে রাখতো বারান্দায়, উনি একটু পরে পরে এসে এটাই ঝাড়তো, একটু পরে পরে এসে এটাই ঝাড়তো, মানে আর হাত ঝাড়তো একটু পরে পরে এসে, মানে রিপিটেড কাজ উনি বারবার 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 করতো। হ্যাঁ, রিপিটেড কাজ করতেছে বারবার, এবং কোন একটা কত ভয় বছর থেকে আগে। সে করে, মাথার মধ্যে একটা চিন্তা আসে, সেই চিন্তা থেকে সে করতে বাধ্য হয় কাজটা। অবসেশন, এংজাইটি, দেন কম্পালশন, দেন রিলিফ, আবার অবসেশন, তাহলে এটা সাইকেলের মধ্যে চলে গেছে। এটাই হচ্ছে ঘটনা, যে এটা সবারই কম বেশি থাকে অনেকের। যেমন আমার শাশুড়ি নাকি ছিল, যে আমার শাশুড়ি তো মারা গেছেন, উনি নাকি স্যান্ডেল পরে বা ঘরে ঢোকার আগে স্যান্ডেলটা খুলে
একটা কাপড় রাখতে হতো দরজার সামনে, সে কাপড়ে উনি পাড়া দিবে, পরিষ্কার কাপড়। তারপর স্যান্ডেলটা খুলে স্যান্ডেলের তলা উল্টে দেখবে, তারপর বলবে গু নাই, গু নাই, আগে দেখবে গু আছে কিনা, কোনো কারণে রাস্তার গু লেগে গেছে কিনা, তারপর স্যান্ডেলটা ঠিক মতো রাখবে, তারপরে নিজস্ব জায়গায় রাখবে, এরকম আর কি। তারপরে কাপড় চোপড়, ধরো বারান্দায় কাপড় শুকা দিছে, তারপরে বারান্দায় কাপড় শুকা দিচ্ছে, এখন বুয়া আসছে ঘর ঝাড়ু দিতে, বুয়া হচ্ছে চুটা বুয়া, ঘর ঝাড়ু দিতে আসছে, তার গায়ের সাথে কাপড় লেগে গেলে সেই কাপড়গুলা আবার বারান্দা থেকে নিয়ে আবার ধুতে দিবে। তাহলে কাপড় তাড়াতাড়ি করে বুয়া আসবে, তাহলে কাপড় বিছানা চাদর ঝুলতে থাকে না, বিছানা থেকে ওই চাদরও গুটায় ফেলবে, কারণ বুয়ার টাচের জন্য না লাগে। এ ধরনের কিছু অবসেশন মানে থাকে। তো এ ধরনের তারপর অনেকে আছে সিমিট্রি। সিমিট্রি মানে কি, অগুছালোটা সহ্য হয় না, একটা ছবি বাঁকা সহ্য হবে না, সোজা করে রাখবে। আলমারির তাক একেবারে সুন্দর করে, অনেকে মেয়েদের থাকে এটা, একদম ভাঁজ ভাঁজ করে, আছে নাকি এরকম ভাঁজ ভাঁজ করে আলমারি? আমার ক্ষেত্রে এটা ছিল। আমি হোস্টেলে যখন ছিলাম, আমার দুই বান্ধবী, আমি আর আমার খুব ক্লোজ ফ্রেন্ড তাহেরা, তো আমরা দুজনে ছোট ছোট আলমারি থাকে হোস্টেলে কাপড় রাখার জন্য, ছোট ছোট আলমারি বানায় নিছিলাম, এই স্টিলের আলমারি ছোট সাইজের। তো হয়তো কি, আমি আমি কাপড় খুললে, আমি আলমারি খুললে কাপড় দুম 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 করে সব পড়বে, আমি হচ্ছে অগোছালো টাইপ। আর আমার ফ্রেন্ড, ও ভাজে ভাজে তাকে তাকে একদম স্ত্রী করে করে কাপড় রাখবে, এবং রাখার পরে আলমারির মধ্যে আবার পারফিউম স্প্রে করে রাখবে, যেন আলমারিটা খুললে একটা সুন্দর গন্ধ আসে এবং সুন্দর করে থাকে থাকে কাপড়। তারপরে আমার আম্মা যখন আসতো হোস্টেলে আমাকে দেখতে, আম্মাকে দেখাতো, আন্টি আপনার মেয়েরটা দেখেন আলমারি, আর আমারটা দেখেন তো একটু। আমি বলতাম, এই আম্মা তুমি আমার আলমারি খুলো না। না, আম্মা আলমারি খুলে তারপর কতক্ষণ আমাকে বকাবকি, কি অগোছালো মেয়ে রে বাবা, ওকে দেখে শিখতে পারিস না। তো ওর ওই ধরনের আলমারি গুছানো একটা টেন্ডেন্সি ছিল, এটাও এক ধরনের অবসেশন। হ্যাঁ, ওইটা একদম বারবার বারবার সে আলমারি গুছাইতো, আলমারি থাকে থাকে গুছিয়ে রাখতো। এই ধরনের অবসেশন এগুলো সবারই কম বেশি থাকে, এগুলা কোনো সমস্যা না। সমস্যা হবে যখন তুমি আরেকজনের মানুষের হ্যাম্পার করবা, তোমার নিজের লাইফস্টাইল নষ্ট হবে। তারপরে হর্ডিং নেচার, অনেক আছে হর্ডিং। হর্ডিং নেচারটা কিরকম, এটাও আমাদের বাসায় আছে, যে পুরনো সব জিনিস, কোনো জিনিস ফেলনা না, সব জিনিস রেখে দিবে, যত পুরনো জিনিস আছে, কখনো হয়তো কোনো কাজে লাগবে না, তাও এটা ফেলবে না, রেখে দিবে। এগুলো হর্ডিং টাইপ অফ ওসিডি। তাহলে ওসিডি অনেক রকমের আছে, এগুলো তোমরা পরে ডিটেল যখন সাইকিয়াট্রিতে পড়বা তখন জানবা। ওসিডির ক্ষেত্রেও সেটাই ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে, তোমার এসএসআরআই দেওয়া হয়। তারপর বলছে প্রি মিনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, অনেক সময় মিনস্ট্রুয়েশনের আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে থেকে দেখা যায় যে খারাপ লাগা, মেজাজ খারাপ, মন খারাপ, খারাপ লাগা, একটা বিশ্রী ফিলিংস, সেক্ষেত্রেও ড্রাগ দেওয়া হয়। বুলিমিয়া, বুলিমিয়া হচ্ছে ইটিং ডিসঅর্ডার, প্রিন্সেস ডায়নার ছিল, খেয়ে ফেলতো, খেয়ে ফেলার পর মনে হতো বেশি খেয়ে ফেলছি, ঠিক হয় নাই, তারপর মুখে হাত ঢুকায় বমি বমি করতো, সেটাকে বলা হয় বুলিমিয়া। এটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার, সেক্ষেত্রেও ফ্লুক্সেটিন ড্রাগটা ভালো কাজ করে। প্রিম্যাচুর ইজাকুলেশন, এটা ওই যে চর্ম যৌন বিভাগে গেলে প্রিম্যাচুর ইজাকুলেশন, এটা নিয়ে অনেকেই আসে, অনেক পুরুষরাই আসে, তার ওয়াইফের সাথে ঠিক মতো হচ্ছে না, তো সেক্ষেত্রে ওই দেওয়া হয়, প্যারোক্সিটিনটা ভালো কাজ করে শোনা যায়, যে প্যারোক্সিটিনটা দেওয়া হয় এসএসআরআই। এটা আসলে মেন্টাল টেনশনের কারণে এটা হয়, তো এই ক্ষেত্রে এই ড্রাগ গুলা ভালো কাজ করে। তারপরে দেখো এসএনআরআই। এসএনআরআই হচ্ছে সেরোটোনিন নরএপিনেফ্রিন ইনহিবিটর, এগুলো হচ্ছে ভেনলাফেক্সিন, ডেসভেনলাফেক্সিন, ডুলোক্সেটিন, মিনলাসিপান। এই মিনলাসিপান হচ্ছে ফাইব্রোমায়ালজিয়াতে কাজ করে। ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে একটা ড্রাগ, সরি একটা ডিজিজ, যেটা হচ্ছে তোমার কোনো কারণ পাওয়া যায় নাই, ইডিওপ্যাথিক কজ অফ পেইন ইন দ্য মাসেল পেইন, সারা শরীর ব্যথা। এগুলা গ্রামের মহিলাদের বেশি হয়, দেখা যায় সারা শরীর ব্যথা, কিন্তু আসলে কোনো নির্দিষ্ট কোনো কজ পাওয়া যাচ্ছে না। যেমন এসএনআরআই কোথায় দিই আমরা, প্যানিক ডিসঅর্ডারে দিই, জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডারে দিই, স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সও দিতে পারি। হ্যাঁ, এই ধরনের এটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে ভেসোমোটর সিম্পটম অফ মেনোপজ, মেনোপোজাল ওমেনদের আমরা দিয়ে থাকি। ডায়াবেটিক নিউরোপ্যাথি, এখানে আমরা ডুলোক্সেটিনটা খুব দেই। ডায়াবেটিক নিউরোপ্যাথি, তুমি পেশেন্টদেরকে দেখবা যে ডুলোক্সেটিন দিছে অনেকের। ডায়াবেটিক পেশেন্টদের নিউরোপ্যাথি হইলে অনেক সময় অনেকে পেশেন্ট কমপ্লেন করে যে আমার হাত পা জ্বলে,
হাত পা জ্বলে, হাতের তালু পায়ের তালু জ্বলে, অথবা হাতের তালু পায়ের তালু তো ইরিটেশন হয়, নামনেস হয়, এই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের ডুলোক্সিটিন দেওয়া হয়। মাইগ্রেন প্রোফাইলিসিসে ভেনলাফেক্সিন, ডুলোক্সিটিন এই দুটো দেওয়া যেতে পারে মাইগ্রেন প্রোফাইলিসিসে। এসএনআরআই দেখো ডিপ্রেশন ছাড়াও আর অনেকগুলা ইন্ডিকেশন আছে। এসএনআরআই তাহলে কি কি ব্লক করতেছে? সার্ট এবং নেট, সেরোটোনিন ট্রান্সপোর্টার এবং নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টারকে ব্লক করবে, ফলে রিআপটেক ব্লক হবে, ফলে সিনাপটিক লেফটেদের কনসেন্ট্রেশন বাড়ে। তাহলে এসএনআরআই হচ্ছে বোথ সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর। টিসিএ হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা সবচেয়ে প্রথম ড্রাগ, এটা প্রথমে আগে খুব ইউজ হতো, এখন এসএসআরআই আসার পরে এসএসআরআই হচ্ছে ভালো ড্রাগ হিসেবে পরিচিত দেন টিসিএ। টিসিএ হচ্ছে অ্যামিট্রিপটালিন, নরট্রিপটালিন, কোমিপ্রামিন, কিছু টিসিএ এর নাম বলো, কিছু এসএসআরআই এর নাম বলো, এটা কমন কোশ্চেন, 4টা-5টা ড্রাগের নাম মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যামিট্রিপটালিন, নরট্রিপটালিন, ক্লোমিপ্রামিন, ইমিপ্রামিন, ডেসিপ্রামিন, these are the TCA. Why they are called TCA? Next viva question, because they have tricyclic core, that is tricyclic, that is immunodibenzyl core, 3টা সাইকেল আছে এখানে, এই জন্য বলা হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। They are tertiary amine, অ্যামিট্রিপটালিন, ইমিপ্রামিন এগুলো হচ্ছে টার্সিয়ারি, সেকেন্ডারি হচ্ছে ডেসিপ্রামিন। অ্যামি হচ্ছে গিয়ে টার্সিয়ারি, ডেসি হচ্ছে সেকেন্ডারি। ইমিপ্রামিন, ডেসিপ্রামিন, অ্যামিট্রিপটালিন, নরট্রিপটালিন, ঠিক আছে? ইন্ডিকেশন অফ টিসিএ, টিসিএ এর অনেক রকমের ইন্ডিকেশন আছে, যে ডিপ্রেশন ছাড়াও তোমার ক্রনিক পেইন, অ্যাটিপিক্যাল ওরাল ফেশিয়াল পেইন আমরা দিয়ে থাকি। তারপর হচ্ছে প্রোফাইলেকটিক অফ প্যানিক অ্যাটাক, ফোবিক অ্যাংজাইটি, ওসিডি, নকটার্নাল অ্যানোরেসিস। অনেক সময় দেখা যায় ক্লাস 4-5 উঠে গেছে বাচ্চা বিছানায় পেশাব করে দেয়, 3-4 উঠে গেছে বড় বাচ্চা রাতে বিছানায় পেশাব করে দেয়, ওদের ট্রিটমেন্টে ইমিপ্রামিন দেওয়া হয়। ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস এর পেশেন্ট, হ্যাঁ, ওদেরকে দেওয়া হয়। মাইগ্রেন প্রোফাইলেক্সিসে টিসিএ দেওয়া হয়, অ্যামিট্রিপটালিন দেওয়া হয় মাইগ্রেন প্রোফাইলেক্সিসে। ইনসমনিয়া তো দেওয়া যেতে পারে। ক্রনিক নিউরোপ্যাথিক পেইন, ওই যে বললাম নিউরোপ্যাথিক পেইন গুলাতে আমরা দেই, ক্রনিক পেইন গুলাতে আমরা দেই। অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট কি কি আছে? 5-HT2 অ্যান্টাগনিস্ট, ট্রাজোডন, নেফাজোডন, যদিও এগুলো এখন তেমন ইউজ হয় না। ট্রাজোডন প্রিঅ্যাপিজম করে, প্রিঅ্যাপিজম মানে পেইনফুল পেনাইল ইরেকশন, আর নেফাজোডন হচ্ছে হেপাটোটক্সিক এবং তারা আলফা ব্লকার, এগুলো তেমন ইউজ নাই, নাম জেনে রাখবা। অ্যাটিপিক্যাল আছে বিউপ্রোপিয়ন, এটাও অ্যাটিপিক্যাল, এগুলোর ইউজ আছে ইউনিসাইক্লিক। মিটাজাপিন এটাও ইউজ করা হয়। মিটাজাপিন অসুবিধা বা সুবিধা যেটাই বলো, এটা সিডেটিভ অ্যাকশনটা খুব বেশি, মিটাজাপিন খেলে প্রচন্ড ঘুম আসে এবং ওয়েট গেইন করে। টিসি এমনিতে ওয়েট গেইন করে, মিটাজাপিনটা বেশি। অ্যামোক্সাপিন, ম্যাপ্রোটিলিন। মাও ইনহিবিটরের মধ্যে আমরা ইউজুয়ালি নন সিলেক্টিভ মাও ইনহিবিটর গুলা ইউজ করি। মাও 2 ধরনের আছে, মাও এ ইনহিবিটর, মাও বি ইনহিবিটর। আমরা ইউজুয়ালি নন সিলেক্টিভ গুলা ইউজ করি, এবং মাও এটাই বিশেষ করে আইসোকার্বক্সাজাইড, ফেনিলজিল, ট্রাইনিলস্যাপ্রোমিন এগুলো ইউজ করি। মাও ইনহিবিটর গুলা কোথায় কোথায় ইউজ করা হয়? ডিপ্রেশন, এছাড়াও তোমার পার্কিনসনিজমে আমরা মাও বিটা ইনহিবিটর ইউজ করি, এছাড়াও এংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক এগুলোতেও আমরা মাও ইনহিবিটর ইউজ করতে পারি। বাইপোলার ডিসঅর্ডার, অনেক সময় বাইপোলার ডিসঅর্ডার মুড স্ট্যাবিলাইজার, বাইপোলারে আমরা মুডটাকে স্ট্যাবিলাইজ করতে পারি, অনেক ধরনের মুড স্ট্যাবিলাইজার ড্রাগ বলি। তোমরা দেখবা যে কার্বামাজেপিন, ল্যামোট্রিজিন এগুলো হচ্ছে অ্যান্টি ইপিলিপটিক ড্রাগ। অনেক সময় সাইকিয়াট্রিক ড্রাগ গুলা মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগ, সেগুলোও কিন্তু এই মুড স্ট্যাবিলাইজার হিসেবে বা বাইপোলার ডিসঅর্ডারে ইউজ করা যায়। কার্বামাজেপিন, ল্যামোট্রিজিন, সোডিয়াম ভ্যালপ্রয়েড, এই তিনটাই হচ্ছে অ্যান্টি ইপিলিপটিক ড্রাগ। এছাড়াও লিথিয়াম সল্ট ইউজ করা যেতে পারে, যদিও এর অনেক অ্যাডভার্স ইফেক্ট। তারপর দেখো অ্যারিপিপ্রাজল, অ্যান্টিসাইকোটিক ড্রাগ। ওলানজাপিন, কোয়েটাপিন, দে আর অ্যান্টিসাইকোটিক ড্রাগ বাট দে আর ইউজড ইন ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশনের ড্রাগ অন্যান্য কাজে ইউজ হয়, অন্যান্য গ্রুপের ড্রাগ ডিপ্রেশনে ইউজ হয়, ঠিক আছে? অ্যান্টি ডিপ্রেসেন্ট অন্যান্য কাজেও ইউজ হয়, অন্যান্য ইন্ডিকেশন আছে ডিপ্রেশন ছাড়াও, আবার অন্যান্য অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিএপিলেপটিক ড্রাগ বাট ইউজড ইন ডিপ্রেশন। কোনগুলা সেগুলোর নাম একটু জানতে হবে, যেমন কার্বামাজেপিন, ল্যামোট্রিজিন, সোডিয়াম ভ্যালপ্রয়েড as anti-epileptic drug, though it is anti-epileptic drug but used in depression. আবার
তোমার aripiprazole, quetiapine, olanzapine, though they are antipsychotic drug but used in depression. TCA mechanism already তোমরা বলছি, TCO তোমার just like as SNRI, both NET এবং SART কে ব্লক করে এবং reuptake of norepinephrine serotonin কে ব্লক করে, ultimately synaptic cleft এর concentration বাড়ে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ TCA, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বললে আমার ডিজায়ার্ড ইফেক্ট ফার্স্টে বলতে হবে, তারপর আমার আনডিজায়ার্ড ইফেক্ট বলতে হবে। তাহলে TCA ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টকে মনে রাখবো আমরা দুষ্টু ছেলে বা দুষ্টু মেয়ে। এরা সে দুষ্ট, সে হচ্ছে তার যেখানে কাজ করার কথা সেখানে তো করেই, প্লাস সে অন্যান্য জায়গায় গিয়ে ঝামেলা করে। কি ঝামেলা করে? বিভিন্ন রিসেপ্টরকে সে ব্লক করে, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ঝামেলা করে, তার মানে বিভিন্ন রিসেপ্টরে গিয়ে গিয়ে সে রিসেপ্টরকে ব্লক করে। তাহলে TCA আমার ডিজায়ার্ড ইফেক্ট কি? মুড স্ট্যাবিলাইজ করা, মুড এলিভেট করা, মেন্টাল অ্যালার্টনেস বাড়ানো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, মরবিড প্রিঅকুপেশন কমানো। হ্যাঁ, তারপরে এগুলো করা তার নর্মাল কাজ। মরবিড প্রিঅকুপেশন মানে কি? থটস দ্যাট আর রিয়েলিস্টিক, রেশনাল এন্ড সো আনহ্যাপিনেস। অনেক সময় মরবিড প্রিঅকুপেশনের কারণে মানে প্রিঅকুপাই হয়ে আছে তোমার আগে থেকে কিছু নেগেটিভ থট, যেমন তুমি পরীক্ষায় তোমার প্রিপারেশন ভালো না, সামনে পরীক্ষা, তুমি কি হ্যাপি থাকবা না আনহ্যাপি থাকবা? সিরিয়াস ভাবে আনহ্যাপি থাকবা, কিন্তু এটা রিয়েলিস্টিক এবং এটা রেশনাল। তুমি পড়ো নাই, তোমার প্রিপারেশন ভালো না, কিন্তু তুমি আনহ্যাপি কারণ তোমার পরীক্ষা খারাপ হবে সামনে, ভবিষ্যতে, বুঝতে পারতেছো সামনে পরীক্ষা। তাহলে এটাকে বলছে মরবিড প্রিঅকুপেশন, এই কথাটা টার্মটাকে বলা হয়। হ্যাঁ, আরেকটা আছে অবসেশনাল রুমিনেশন, মানে কন্টিনিউয়াস নেগেটিভ থট। আমি রাস্তায় বের হইলে অ্যাক্সিডেন্ট হবে, হ্যাঁ, এই মাত্র এখনই আমার মাথায় ফ্যানটা ভেঙে পড়বে, এ ধরনের কন্টিনিউয়াস নেগেটিভ থট। হ্যাঁ, আমার ভবিষ্যতে মনে হয় অন্ধকার, আমি মনে হয় ফেল করবো। অনেক সময় ভালো ছাত্ররাও বলে আমি মনে হয় ফেল করবো, নেগেটিভ থটে চলে যায়, অবসেশনাল রুমিনেশন। ভালো ছাত্ররা অবশ্য এমনি দুষ্টামি এমনিই বলে, অনেক সময় আছে না অনেক ভালো প্রিপারেশন অনেক স্টুডেন্টের, আরে দোস্ত কিচ্ছু পড়ি নাই, কিচ্ছু মনে থাকতেছে না, একদম ফেল। এবার আমাদের ফার্স্ট বয় বলতো, দোস্ত কিচ্ছু পারি না, কিচ্ছু মনে নেই, এবার একদম ফেল। আমি বলতাম আল্লাহ তাই যেন হয়। আচ্ছা, তা এই ধরনের কথাবার্তা অনেকে বলে, সেটা কথা বলছি না, সেটা তো আলাদা কথা। মানে অবসেশনাল রুমিনেশন হচ্ছে যদিও কিছু নাই, তারপরেও একটা মানে ইররেশনাল নেগেটিভ থট কন্টিনিউয়াস থাকবে, এটা হলো বা অবসেশনাল রুমিনেশন। যাই হোক, এগুলোর ক্ষেত্রেও TCA দেওয়া যায়। তাহলে TCA ডিজায়ার্ড ইফেক্ট হচ্ছে আমার এংজাইটি কমানো এবং তোমার মুড এলিভেট করা, ডিপ্রেশন কমানো। আর সে দুষ্ট যেহেতু, সে তো বিভিন্ন রিসেপ্টর ব্লক করবে, সে মাস্কারনিক রিসেপ্টর ব্লক করে, ফলে অ্যান্টি মাস্কারনিক লাইক ইফেক্ট পাওয়া যাবে, যেমন ড্রাই মাউথ, ড্রাই স্কিন, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, ট্যাকিকার্ডিয়া, ব্লাড ভিশন, সেগুলো হবে। আলফা রিসেপ্টর ব্লক করে, সো পোস্টারাল হাইপোটেনশন, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে। সেরোটোনিন রিসেপ্টর ব্লক করে, ফলে ওয়েট গেইন হয়। হিস্টামিন রিসেপ্টর ব্লক করে, ফলে সিলেটিভ অ্যাকশন আছে। তারপরে তোমার প্রিসাইনাপটিক আলফা 2 রিসেপ্টর ব্লক করে। প্রিসাইনাপটিক আলফা 2 হচ্ছে অটো ইনহিবিটরি ইফেক্ট, তাহলে নো অটো ইনহিবিটরি ইফেক্ট অফ নরএপিনেফ্রিন, ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ নরএপিনেফ্রিন, ফলে নরএপিনেফ্রিন আলফা রিসেপ্টর উপর ব্লক করে ট্যাকিকার্ডিয়া করতে পারে। সিএনএস এর ইফেক্ট তার ট্রিমর, ইনসমনিয়া, এছাড়াও তোমার হার্টে কার্ডিওটক্সিসিটি হতে পারে। তাহলে এই ধরনের ইফেক্ট গুলো হয়, সে বিভিন্ন রিসেপ্টর ব্লক করে এবং ঝামেলা সৃষ্টি করে। তাহলে TCA কে মনে রাখবা দুষ্ট। তাহলে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট গুলাই অ্যাডভার্স ইফেক্ট, শুধু ডিজায়ার্ড ইফেক্ট বাদে বাকি সবগুলাই হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। মাস্কারনিক রিসেপ্টর ব্লক করে, ফলে এই হয়। আলফা রিসেপ্টর ব্লক করে, ফলে এই হয়। সেরোটোনিন রিসেপ্টর ব্লক করে, এই ঘটনা হয়। এইগুলাই বলছে এখানে। হিস্টামিন রিসেপ্টর ব্লক করে, দিস আর দ্য অ্যাডভার্স ইফেক্ট। তাহলে অ্যাডভার্স ইফেক্ট আমার আলাদা করে আর পড়তে হবে না, ঠিক আছে? এছাড়াও কিছু কিছু স্পেসিফিক অ্যাডভার্স ইফেক্ট আছে, ম্যাপ্রোটিনিন লাইফ থ্রেটানিং সিজার করে, অ্যামোক্সাপিন এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট করে, তারপর বললাম যে মিটাজাপিন বেশি সিডেশন এবং ওয়েট গেইন করে। হ্যাঁ, এই ধরনের। ফার্মাকোকাইনেটিক হচ্ছে, এটা আমরা পরে বলি। TCA হচ্ছে কার্ডিওটক্সিক, এটা মনে রাখবা কি TCA কার্ডিওটক্সিক। কেন কার্ডিওটক্সিক? কারণ এটা ডিপোলারাইজেশনকে স্লো করে, সোডিয়াম কারেন্টকে ইনহিবিট করে, অনেক কিছু ব্লক করে। ইট ইজ অলসো সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, কার্ডিয়াক ফাস্ট সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, ফলে কন্ডাকশন ডিফেক্ট, অ্যারিথমিয়া হতে পারে। তাহলে
কিউআরএস কমপ্লেক্স প্রলঙ্গেশন হয়, কিউটিপিআর ইন্টারভাল প্রলঙ্গেশন হয়, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। এছাড়াও টিসিএ রিং হাইড্রোক্সি মেটাবোলাইট একটা তৈরি হয়, ওইটা কিনা ডিরেক্টলি কার্ডিওটক্সিক। তাহলে টিসিএ হচ্ছে কার্ডিওটক্সিক, সো টিসিএ এখন ভালো ড্রাগ না। আরেকটা রেসপন্সে বলে যে টিসিএ দিলে অথবা এসএসআরআই, দুইটার ক্ষেত্রে এটা হয়, তবে টিসিএ থেকে কোশ্চেনটা বেশি আসে, যে টিসিএ দিলে তুমি আজকে দিছো 1 সপ্তাহ পরেই রেসপন্স পাবা না, অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যাকশন পাবা না। তোমার অ্যান্টি ডিপ্রেসেন্ট ইফেক্ট পাইতে মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। তাহলে এই সময়টাকে বলা হয় ল্যাগ পিরিয়ড, থেরাপিউটিক ল্যাগ। ঠিক আছে, এই সময়টাই পেশেন্টের অ্যাডভার্স ইফেক্টটা চলে আসে। টিসিএ দিলে দেখা যায় যে মাঝখানে কিছুটা ব্লক করে ড্রাই মাউথ হয়, বেশিরভাগ ড্রাই মাউথ হয়, বলে গলা শুকায় আসে, একটু পর পানি খাইতে হয়, হ্যাঁ, অথবা আমার বাথরুম করতে সমস্যা হচ্ছে, অথবা আমার কনস্টিপেশন শুরু হয়ে গেছে, হ্যাঁ, অথবা খুব স্কিন ড্রাই ড্রাই লাগে, বারবার লোশন ইউজ করতে হয়। তো এই ধরনের অ্যাডভার্স ইফেক্ট গুলা পেশেন্টকে ইরিটেট করে, ফলে পেশেন্ট ড্রাগটা বন্ধ করে দেয়। তাহলে পেশেন্টকে বলতে হবে যে আপনি কিন্তু যদি সহ্যের মধ্যে থাকে ড্রাগটা কন্টিনিউ করবেন, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার শরীরে ওইটা অ্যাডজাস্ট হয়ে আসবে এবং আপনার অ্যান্টি ডিপ্রেসেন্ট ইফেক্টটা পাওয়া যাবে। এভাবে তো বলবো না, অ্যান্টি ডিপ্রেসেন্ট ইফেক্ট তুমি পেশেন্টকে বুঝায় বলতে হবে যে আপনার যেটা খারাপ লাগতেছে, মন খারাপ বা এটা চলে যাবে, আপনার ড্রাগটা 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে, এবং এই সময় আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। যদি খুব বেশি সমস্যাটা খুব বেশি প্রমিনেন্ট না হয় তাহলে আসার দরকার নেই, নিজে নিজে এটা ঠিক হয়ে যাবে। যেমন ড্রাই মাউথ, এটা কিন্তু প্রথম খুব ইরিটেটিং লাগবে, পরে এটা অ্যাডজাস্ট হয়ে যায় বডির সাথে, হ্যাঁ। তাহলে এই পিরিয়ডটাকে বলা হয়, এই যে মাঝখানে অ্যাডভার্স ইফেক্ট শুরু হয়ে যায়, থেরাপিউটিক রেসপন্স পাওয়া যায় না, এটাকে বলা হয় থেরাপিউটিক ল্যাগ। তাই এখানে কোশ্চেন আসে, দেখো স্টার মার্ক দিছি, কেন দিছি, এটার রিটেনে কোশ্চেন আসে যে কেন ডিলে হচ্ছে। ডিলে হচ্ছে শর্টকাটে লিখতে পারো যে 3 to 4 weeks ইজ রিকোয়ার্ড ডিউ টু therapeutic effect delay হয় because of second messenger changes and some adaptive changes. কি সেকেন্ড মেসেঞ্জার চেঞ্জ, অ্যাডাপটিভ চেঞ্জটা কি জিনিস? আমি তো সিনাপটিক ক্লেফটে কনসেন্ট্রেশন বাড়াইছি, সিনাপটিক ক্লেফটে কনসেন্ট্রেশন বাড়ালে আমার কাজ শেষ, ওর তো নিজের কাজ করতে হবে, ও পোস্ট সিনাপটিক সিগন্যালিং করতে হবে, ওর সেকেন্ড মেসেঞ্জার চেঞ্জ হওয়া লাগবে, ওর পুরা ব্রেইনের বিভিন্ন সাইটে এই সিগন্যালটা ছড়া যেতে হবে, অ্যাডাপটিভ চেঞ্জ হওয়া লাগবে, তারপর সে আস্তে আস্তে কাজ করবে, তাই না? তাহলে এগুলা কি কি অ্যাডাপটিভ চেঞ্জ গুলা কি কি? রিসেপ্টর রেগুলেশন 1 নাম্বার, সাম অ্যাডাপটিভ চেঞ্জেস 2 নাম্বার, এভাবে করে লিখবা। রিসেপ্টর রেগুলেশনটা কি জিনিস? রিসেপ্টর রেগুলেশন হচ্ছে আলফা রিসেপ্টর। আলফা রিসেপ্টর কি হবে? যদি নরএপিনেফ্রিন বাড়ে, আলফা রিসেপ্টরের পোস্ট সাইন্যাপটিক আলফা রেগুলেশনের আপ রেগুলেশন হবে, ফলে সাইকোমোটর অ্যাক্টিভিটি ইফেক্ট গুলো বাড়বে। ডিপ্রেশনে দেখা যাবে যে সে কলেজে যাচ্ছে না, কেন? কলেজে যেতে ইচ্ছা করতেছে না, রেডিও হচ্ছে না, ব্যাগও গুজাচ্ছে না। তাহলে আমার আলফা 1 আলফা 2 রিসেপ্টর যদি আপ রেগুলেশন হয়, তখন আমার ইচ্ছাটা জাগবে এবং আমার অ্যাক্টিভিটিটাও আসবে, তাহলে সাইকোমোটর অ্যাক্টিভিটি ইফেক্টটা আমার হবে। এবং প্রি সাইন্যাপটিক আলফা 2 ডাউন রেগুলেশন হবে। ডাউন রেগুলেশন হলে কি হবে? অটো ইনহিবিটরি ইফেক্টটা থাকবে না, ফলে আমার নর এড্রিনালিন রিলিজটা আরো বাড়বে। ঠিক আছে, তাহলে আলফা রিসেপ্টরে এই পরিবর্তনটা আসবে। বিটা রিসেপ্টর হচ্ছে গিয়ে দুষ্টু, সে কি সিগন্যাল পাঠায়? আমি ডিপ্রেশনে আছি, এটা পুরো ব্রেইনে সে পাঠাতে থাকে বিটা রিসেপ্টর। তাহলে পোস্ট সিনাপটিক বিটা রিসেপ্টরকে আমার ডাউন রেগুলেট করা লাগবে, এটাকে আমার কমানো লাগবে। কমাইলে সাইক্লিক এমপি কমবে, ডিক্রিজ ডিপ্রেসিভ ইনফরমেশন টু দ্য ব্রেইন, সে ডিপ্রেসিভ ইনফরমেশন তখন পাঠাতে পারবে না। আর প্রিসাইনাপটিক বিটা 2 রিসেপ্টরের আপ রেগুলেশন হওয়া লাগবে, ফলে এবং সেন্ট্রাল বিটা 2 রিসেপ্টর, ভেসোমোটর সেন্টার বা সেন্ট্রালি যে বিটা 2 রিসেপ্টর, সেগুলোর আপ রেগুলেশন হইলে নরএপিনেফ্রিন রিলিজ বাড়বে। তারপরে সেরোটোনিন রিসেপ্টরের পোস্ট সিনাপটিক সেরোটোনিন রিসেপ্টর যেটা 5-HT1A রিসেপ্টর, সেটার আপ রেগুলেশন হওয়া লাগবে। আপ রেগুলেশন হলে মুড এলিভেট হবে, সাইকোমোটর অ্যাক্টিভিটি বাড়বে। এছাড়াও তোমার রিসেপ্টর রেগুলেশন ছাড়াও তোমার যেটা বললাম সেকেন্ড মেসেঞ্জার চেঞ্জ, রিসেপ্টর জি প্রোটিন কাপলিং, সাইক্লিক নিউক্লিওটাইড সিগন্যালিং, এটা বাড়তে হবে। হিপোক্যাম্পাসে নিউরোজেনেসিস বাড়তে হবে, এটা আস্তে আস্তে নরএপিনেফ্রিন সেরোটোনিন যখন বাড়বে, হিপোক্যাম্পাসে নিউরোজেনেসিসও বাড়বে। বাড়লে ডিপ্রেশন থেকে আমাদের মুক্তি মিলবে, হ্যাঁ, আমরা ফ্রি ফ্রম ডিপ্রেশন হব। তাহলে এটা সময় লাগবে 3 থেকে 4 সপ্তাহ। রিসেপ্টর রেগুলেশন,
increase receptor G protein and cyclic nucleotide signaling, and increase neurogenesis of hippocampus. এই তিনটা পয়েন্ট লিখবা। যদি দেখো যে নাম্বার বেশি তখন রিসেপ্টর রেগুলেশনটা ডিসকাস করতে পারো একটু ডিটেইলে, আদারওয়াইজ শুধু পয়েন্ট আউট করলেই হবে যে রিসেপ্টর রেগুলেশন, 2 নাম্বার হচ্ছে ইনক্রিজ রিসেপ্টর জি প্রোটিন কাপলিং, সাইক্লিক নিউক্লিওটাইড সিগন্যালিং, ইনক্রিজ নিউরোজেনেসিস অন দা হিপোক্যাম্পাস। এই তিনটা কারণে তোমার রেসপন্সটা ডিলে হয়, এটা রিটেনে আসে কিন্তু। হ্যাঁ, এবং এই পিরিয়ডটাকে বলা হয় যে তুমি ড্রাগ নেওয়া শুরু করছো এবং থেরাপিউটিক রেসপন্স, এই মাঝখানে যে সময়টা 3 থেকে 4 সপ্তাহ, এটাকে বলা হয় থেরাপিউটিক ল্যাগ। এরপর আসো এসএসআরআই তো অলরেডি বলছি, এসএসআরআই গুলা তো বলা হয়েছে। এসএসআরআই এর অ্যাডভার্স ইফেক্ট, এখানে 3S দিছি, দেখতে পাচ্ছ, এখানে হবে 4S। এসএসআরআই অ্যাডভার্স ইফেক্ট আমি 4টা S দিয়ে মনে রাখবো। হ্যাঁ, স্লিপ ডিস্টারবেন্স, সেক্সুয়াল ডিসফাংশন, সুইসাইডাল টেন্ডেন্সি, সেরোটোনিন সিনড্রোম। 4টা। স্লিপ ডিস্টারবেন্স, স্লিপ আইদার তোমার বাড়তে পারে অথবা কমতে পারে ড্রাগের কারণে। কিছু ড্রাগ আছে সিডেটিভ, কিছু ড্রাগ আছে ইনসমনিয়া করে। যে ড্রাগগুলো ইনসমনিয়া করে সেগুলো আমরা মর্নিং এ নিব, কিছু ড্রাগ আছে ঘুম পাড়ায়, সেগুলো আমরা রাতে খাবো। ঠিক আছে, যেমন ফ্লুওক্সেটিন, সার্টালিন, অ্যাসিটালোপ্রাম, এগুলো ইনসমনিয়া করে ইউজুয়ালি, এগুলো আমরা মর্নিং এ নেই। আবার অনেক প্যারোক্সেটিন, ফ্লুভোক্সামিন, এগুলো সিডেটিভ, এগুলো আমরা রাতে খাই। তারপর সেক্সুয়াল ডিসফাংশন করে, তা আগে থেকে এটা পেশেন্টকে বলে নিতে হবে যে আপনার কিন্তু সেক্সুয়াল একটু ডিস্টারবেন্স হইতে পারে। যেমন ছেলেদের ক্ষেত্রে ইউজুয়ালি লস অফ লিবিডো কমে যায়, ছেলে মেয়েদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ডিলেড ইজাকুলেশন হবে, অ্যানরগাসমিয়া হয়, মানে ডিফিকাল্টি ইন রিচিং অর্গাজম হয় না। মোট কথা সেক্সুয়াল ডিস্টারবেন্স হয়, এটার কারণে অনেকে এটা ভালো ড্রাগ মনে করে না। তারপর হচ্ছে আরেকটা কি বললাম, সুইসাইডাল টেন্ডেন্সি, অনেক ড্রাগ সুইসাইডাল টেন্ডেন্সি করে, বিশেষ করে টিনেজার এবং চিলড্রেন, ওদের ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সি করতে পারে। সেক্ষেত্রে আমার পেশেন্টকে অ্যালার্ট করে দিতে হবে, বা পেশেন্টের গার্ডিয়ানকে, যদি সে টিনেজার হয় অথবা তার বয়স কম হয়, সেক্ষেত্রে গার্ডিয়ানকে বলতে পারে, ও যাদের সাথে বেশি বেশি মিশে তাদেরকে অ্যালার্ট করতে হবে। টিনেজাররা কাদের সাথে বেশি মিশে, ফ্রেন্ড সার্কেল, ক্লোজ ফ্রেন্ড, ওদেরকে বলতে হবে যে তোমরা একটু খেয়াল রাখবা ওর দিকে, বাইরে গেলে। হ্যাঁ, খেয়াল রাখবা ওর কোনো ধরনের কোনো থট আসে কিনা, বা সে তোমাকে বলে কিনা, বা সেই ধরনের কোনো অ্যাটেম্প নিতে চায় কিনা। হ্যাঁ, এগুলা কিন্তু গার্ডিয়ান এবং তাদের বন্ধু বান্ধবীরা, ক্লোজ ফ্রেন্ড সার্কেল গ্রুপ, এরা জানতে হবে। তারপরে ধরো সেরোটোনিন সিনড্রোম, আরেকটা বলছি সেরোটোনিন সিনড্রোম। এছাড়াও তোমার ট্রানজিয়েন্ট নশিয়া, ডায়রিয়া, টেরাটোজেনিক ইফেক্ট আছে। সেরোটোনিন সিনড্রোম হচ্ছে ওভারডোজ যদি নাও, অথবা এসএসআরআই এর সাথে যদি তুমি মাও ইনহিবিটর ইউজ করো, তাহলে তোমার সেরোটোনিন সিনড্রোম হতে পারে। এক্সেসিভ সেরোটোনিন লেভেল বেড়ে গেল বডিতে, বেড়ে গেলে হাইপারথার্মিয়া, মাসকুলার রিজিডিটি, সোয়েটিং, মায়োক্লোনাস, মেন্টাল স্ট্যাটাস, ভাইটাল সাইনও চেঞ্জ হতে পারে। তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় সেরোটোনিন সিনড্রোম। উইথড্রল ইফেক্ট হতে পারে ড্রাগের। তাহলে আমার 4টা এস দিয়ে আমি মেইনলি মনে রাখবো। হ্যাঁ, এই 4টা এস ভুলবো না, স্লিপ ডিস্টারবেন্স, সেক্সুয়াল ডিসফাংশন, সুইসাইডাল টেন্ডেন্সি এন্ড সেরোটোনিন সিনড্রোম। আসো? জি ম্যাম। নেক্সট দেখো 3টা স্টার দিচ্ছি, এটা রিটেনে আসেই ঘুরে ফিরে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এসএসআরআই এবং টিসিএ, অথবা হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এসএসআরআই ওভার টিসিএ, অথবা কম্পারিজন অফ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজকে কম্পেয়ার কন্ট্রাস্ট করো। তাহলে মোটামুটি এই টিসিএ এবং এসএসআরআই টা আমাদের ডিটেইল পড়া লাগে। পরীক্ষার সময় এসএসআরআই এবং টিসিএ না পড়ে আমরা পরীক্ষার হলে ঢুকবো না, অন্যগুলা পড়ি না পড়ি, এসএসআরআই টিসিএ না পড়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। তাহলে এসএসআরআই হচ্ছে ওয়েল অ্যাবজর্বড এবং মোর বায়োঅ্যাভেলেবিলিটি, নো ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম এন্ড লং হাফ লাইফ, লেস ফ্রিকোয়েন্ট ডোজিং। তাহলে এসএসআরআই হচ্ছে রিসেপ্টর ব্লক করে না, নো আলফা ব্লকিং প্রপার্টি, নো মাসকানিক রিসেপ্টর ব্লকিং প্রপার্টি, নো হিস্টামিন রিসেপ্টর ব্লকিং প্রপার্টি, নো সোডিয়াম চ্যানেল ব্লকিং ইফেক্ট, নো কার্ডিওটক্সিসিটি। তাহলে এভাবে করে লিখতে হয়। ঠিক আছে, অ্যাডভান্টেজ অফ এসএসআরআই ওভার টিসিএ। ফ্লুওক্সেটিন প্যারাজেটিনের পার্থক্য আসে নাই এর মধ্যে কখনো, একবার অনেক আগে আসছিল, এটা
তোমাদের দেখে নিতে পারো। থেরাপিউটিক মনিটরিং দরকার নাই। টিসিএ পয়জনিং হতে পারে, অনেক সময় টিসিএ দিয়ে অ্যাকিউট পয়জনিং কেন হয়, আসলে সে সুইসাইডাল থটস থেকে আসে। টিসিএ পয়জনিং এক্সাইটমেন্ট, ডেলিরিয়াম, সাইন সিমটম অফ অ্যাট্রোপিন পয়জনিং এর সাইন সিমটম, কারণ মাসকানিক রিসেপ্টর ব্লক করবে, অ্যাট্রোপিন পয়জনিং এর সাইন সিমটম সব চলে আসবে। ডিক্রিজ বডি টেম্পারেচার, লো বিপি, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি ডিপ্রেশন, কনভালশন, কমা, এগুলো হয়। তাহলে ফাইসোস্টিগমিন দিব, যেহেতু অ্যাট্রোপিন লাইক সাইন সিমটম, অ্যাট্রোপিন পয়জনিং এর ইফেক্ট, তাহলে ফাইসোস্টিগমিন দিব। এছাড়াও ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া যদি ডেভেলপ করতে চায় তাহলে আমি লিডোকেইন, প্রোপানল দিব। যদি সিজার হয়, কনভালশন, আমরা বলছি যে কনভালশন অ্যান্টি কনভালসেন্ট ইফেক্ট কার আছে, ডায়াজেপামের আছে। বেনজোডায়াজিপিন গ্রুপের ড্রাগের মধ্যে ডায়াজেপামের আছে, তাহলে আমি অ্যান্টি কনভালসেন্ট হিসেবে ডায়াজেপাম দিতে পারি। অ্যাসিডোসিস হয়েছে, তাহলে আমি বাইকার্বনেট দিব, তাই না, সোডি বাইকার্ব দিব। মাও ইনহিবিটর, মাও হচ্ছে, আচ্ছা আরো কতক্ষণ সময় আছে, ঠিক আছে। মাও হচ্ছে দুই ধরনের, মাও এ, মাও বি। মাও সম্পর্কে জানতে হবে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল এনজাইম এবং এটা হচ্ছে নন মাইক্রোজোমাল এনজাইম। তোমরা যে পড়ছো, কোথায় পড়ছো, বায়ো ট্রান্সফরমেশন চ্যাপ্টারে, মাইক্রোজোমাল এনজাইম, নন মাইক্রোজোমাল এনজাইম। তাহলে মাও হচ্ছে নন মাইক্রোজোমাল এনজাইম। জিজ্ঞেস করে মাওটা কোন ধরনের এনজাইম, নন মাইক্রোজোমাল এনজাইম, মাইটোকন্ড্রিয়াল এনজাইম। মাও কয় ধরনের আছে, মাও দুই ধরনের আছে, মাও এ, মাও বি। মাও এ দেখো বোল্ড করছি, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, এগুলাকে বেশি মেটাবোলাইজ করে এবং ইনহিবিটেড বাই মেক্লোবেমাইড। মাও বি বেশি মেটাবলিজম করে সেরোটোনিনকে, মেটাবলিজ করে ডোপামিনকে, সরি, এবং এটা মাও বি ইনহিবিটর হচ্ছে সেলিজিলিন এবং রাসাজিলিন। যদিও মাও বি থাকে সেরোটোনার্জিক নার্ভ এন্ডিং এ বেশি থাকে ব্রেইনের, কিন্তু বেশি মেটাবলাইজ করে ডোপামিনকে। মাও বি ইনহিবিটর হচ্ছে জিন গুলা, সেলিজিলিন, রাসাজিলিন, জিলিন, সেলিজিলিন, রাসাজিলিন, মাও বি ইনহিবিটর। এবং এই জিলিন গুলা আমরা বেশি পার্কিনসন্স ডিজিজে ইউজ করি। আর মাও এ ইনহিবিটরের নাম হচ্ছে মেক্লোবেমাইড, এরা হচ্ছে নরএপিনেফ্রিন, সেরোটোনিন। তার মানে মাও এ ইনহিবিটর গুলো আমরা মেইনলি বা নন সিলেক্টিভ গুলো আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে ইউজ করি। মাও ইনহিবিটর গুলো এখন ইজ এ গুড চয়েস না বলা হয়, ক্লাসিফাই মাও ইনহিবিটর, এটা একটু পড়ে নিও। এই নন সিলেক্টিভ দেখো, নন সিলেক্টিভ মেক্লোবিমাইড, সিলেক্টিভ মাও এ, এবং নন সিলেক্টিভ কি, ফেনিলজিল, আইসোকার্বক্সিলাইড, ট্রাইডিনসাপ্রামিড, এগুলোই আমরা ইউজুয়ালি অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে ইউজ করি। আর মাও বি ইনহিবিটর এটা আমরা পার্কিনসনিজমে ইউজ করি, এটা একটু মনে রাখবা। নেক্সট যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে তোমার মাও ইনহিবিটর এবং এসএসআরআই একসাথে দেওয়া যাবে না, দিলে সেরোটোনিন সিনড্রোম হবে, এটা মনে রাখতে হবে। মাও ইনহিবিটর গুলা আমাদের এই দিলে আমাদের ডায়েটারি রেস্ট্রিকশন করতে হয়, একটা ঝামেলা আছে। কি ধরনের ডায়েট আমরা খেতে পারবো না, টাইরামিন কন্টেনিং ফুড যেগুলাতে আছে, টাইরামিন কন্টেনিং ফুড যেমন চিজ, বিয়ার, ওয়াইন, পিকলড মিট, ফিশ, ইস্ট, এগুলা দিতে পারবো না। এবং মাও ইনহিবিটর টিসিএ, এসএসআরআই এগুলা খাবো না, রিসারপিন এগুলা খাবো না, হ্যাঁ, কারণ এগুলোতে ডায়েটারি রেস্ট্রিকশন আছে, আদারওয়াইজ হাইপারটেনসিভ ক্রাইসিস করবে। এটাকে বলা হয়, এই যে চিজ দিয়ে যে হাইপারটেনসিভ ক্রাইসিস হয়, চিজ ধরনের ড্রাগ দিয়ে, এটাকে বলা হয় চিজ রিঅ্যাকশন, ঠিক আছে, এটাকে বলা হয় চিজ রিঅ্যাকশন। তারা এটা দেখি, এত এত দেখে ভয় পায় না, ছোট করে দিব তোমাদেরকে। What dietary advice should be given while taking MAO inhibitor? Avoid tyramine containing food, that is cheese, beer, wine, pickled meat, fish, yeast. Avoid SSRI, avoid TCA. এবং এটাকে বলা হয় চিজ রিঅ্যাকশন। While taking MAO inhibitor or anyone take cheese or any other tyramine containing food, then cheese reaction occurs, that is occipital headache, stiff neck, tachycardia, nausea, hypertension, arrhythmia, seizure. হ্যাঁ, এবং এটা এই হাইপারটেনশন ক্যান বি ট্রিটেড উইথ আলফা ব্লকার, ফেন্টোলামিন, প্রাজোসিন। কারণ এই চিজ রিঅ্যাকশনটা হয় নর অ্যাড্রেনালিন বেশি বেড়ে যাওয়ার কারণে। নর অ্যাড্রেনালিন বেশি বেড়ে গেলে হাইপারটেনশন কেন হয়, আলফা রিসেপ্টরের উপর কাজ করবে, আলফা 1 এর উপর কাজ করে, ভেসো কনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়াবে। তাহলে আমার ট্রিটমেন্ট হবে আলফা ব্লকার। এই দুটো জিনিস মাউথ থেকে আমাদের মনে রাখতে হবে, যে ডায়েটারি রেস্ট্রিকশন করতে হয় এবং চিজ রিঅ্যাকশন হয়, ঠিক আছে। এগুলা আমাদের লাগবে না, যে এসএসআরআই এসএনআরআই যেটুকু বলে ফেলছে আগে সেটাই। সেরোটোনিন সিনড্রোমটা অনেক সময় শর্ট নোট আসে, সেরোটোনিন সিনড্রোমটা একটু জেনে নেবা। সেরোটোনিন সিনড্রোম কখন হবে, মাওয়ের সাথে যদি টিসিএ অথবা মাওয়ের সাথে এসএসআরআই এগুলো ইউজ করলে, অথবা এসএসআরআই ওভারডোজ, সেরোটোনিন সিনড্রোম কি কি হয়, কগনিটিভ ইফেক্ট,
হেডেক, হাইপোম্যানিয়া, হ্যালুসিনেশন, মেন্টাল কনফিউশন হতে পারে, অটোনমিক নশিয়া, ভমিটিং, ভেজোকনস্ট্রিকশন, ট্যাকিকার্ডিয়া, সোমাটিক হতে পারে মাসেল টুইচিং, হ্যাঁ, মায়োক্লোনাস, হাইপার রিফ্লেক্সিয়া, এগুলো হতে পারে, ট্রিমর হতে পারে। সেরোটোনিন সিনড্রোম হচ্ছে সেরোটোনিন অ্যান্টিডট ইউজ করব, নাম হচ্ছে সিপ্রোহেপটাডিন, এটা মনে রাখবা, সিপ্রোহেপটাডিন, এটাকে হচ্ছে সেরোটোনিন অ্যান্টিডট। এছাড়াও তোমার মাসেলে যদি ট্রিমর, মাসেল স্টিফনেস, মাসেল স্পাজম হয়, তাহলে আমরা মাসেল রিল্যাক্সেন্ট বেনজোডায়াজিপিন ইউজ করতে পারি। যদি ব্লাড প্রেশার বেশি বেড়ে যায়, আমরা ইসমোলল, নাইট্রোপ্রোসাইড এগুলো ইউজ করতে পারি। ব্লাড প্রেশার কমে গেলে অ্যাড্রেনালিন ইউজ করতে পারি। এছাড়াও আইভি ফ্লুইড, অক্সিজেন থেরাপি, তারপরে মাসেলকে যদি প্যারালাইজ করতে হয়, সিভিয়ার মাসেল স্পাজম, মাসেল প্যারালাইজ করতে হবে, আমরা সাকসেনিল কোলাইন দিতে পারি। এগুলো পরে ম্যানেজমেন্ট সিপ্রোহেপটাডিন, এটা একটু মনে রেখো। সেরোটোনিন সিনড্রোম জিনিসটা কি, কেন হয়, হইলে কি কি হইতে পারে সাইন সিম্পটম। এই হচ্ছে আমার অ্যান্টি ডিপ্রেসেন্ট। এখান থেকে কিছু জিজ্ঞাসা করার আছে তোমাদের, আর কোনটা না পড়ে ঢুকবো না। এখানে কোশ্চেন কি কি, একদম ছোট, মানে রিটেনে একদম স্পেসিফিক কিছু কোশ্চেন, এবং ভাইবাতেও আমরা কিছু স্পেসিফিক কোশ্চেনই ধরি। ডিপ্রেশনটা কেন হয় এটা জানতে হবে, নরএপিনেফ্রিন এবং সেরোটোনিনের ডেফিসিয়েন্সি হয় সার্টেন কি সাইটে। আমার টার্গেট কি, নরএপিনেফ্রিন, সেরোটোনিন কনসেন্ট্রেশন সাইন্যাপটিক লেফটে বাড়ানো। সাইন্যাপটিক লেফটে বাড়ানোর উপায় কি, রিআপটেক ব্লক করা। রিআপটেক আমরা যদি শুধু সেরোটোনিনের রিআপটেক ব্লক করি, আমরা বলি এসএসআরআই। যদি সেরোটোনিন, নরএপিনেফ্রিন দুইটারই রিআপটেক ব্লক করি, আমরা বলি এসএনআরআই অথবা টিসিএ, দুইটা দিয়ে করা যায়। এছাড়াও কিছু অ্যাটিপিক্যাল অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, এছাড়াও কিছু মাও ইনহিবিটর আছে। মাও ইনহিবিটরের মধ্যে আমরা কোনগুলো ইউজ করি, নন সিলেক্টিভ মাও ইনহিবিটর, নামগুলো একটু জেনে নিবা, আইসোকার্বোক্সিলেট, ফেনিক্সিন, ট্রাইনিসাপ্রোমিন। আর কি জানতে হবে, এসএসআরআই, এসএসআরআই কিভাবে কাজ করে, তার ডিপ্রেশন ছাড়া আর কোথায় কোথায় ইউজ করা যায়, এবং এসএসআরআই অ্যাডভার্স ইফেক্ট। টিসিএ কোথায় কিভাবে কাজ করে, ডিপ্রেশন ছাড়া আর কোথায় কোথায় ইউজ করা যায়, টিসিএ এর অ্যাডভার্স ইফেক্ট। টিসিএ হচ্ছে দুষ্টু, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট একই, ডিজায়ার্ড ইফেক্ট, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আসলে আমি ডিজায়ার্ড ইফেক্ট বলে সব দুষ্টু ইফেক্ট গুলো বলবো, আর অ্যাডভার্স ইফেক্ট আসলে শুধু দুষ্টু ইফেক্ট গুলো বলবো। দুষ্টু কেন, সে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি ব্লক করে, তার মানে বিভিন্ন রিসেপ্টরকে সে ব্লক করে, মাসকার্নিক, আলফা, হিস্টামিন, সেরোটোনিন, সোডিয়াম চ্যানেল, এবং টিসিএ কার্ডিওটক্সিক। তাহলে এখান থেকে আমি সুবিধা অসুবিধা পেয়ে গেলাম। এসএসআর এর সাথে টিসিএ এর সুবিধা অসুবিধাটা খুব আসে পরীক্ষায়। টিসিএ রিটেনে আসে, টিসিএ এর ইফেক্টটা ডিলে কেন, ডিলে কেন, due to receptor changes, due to some adaptive changes and increased neurogenesis in the hippocampus, এই তিনটা কারণে ডিলে। রিসেপ্টর রেগুলেশন যদি ভালো, অনেকে আছে ডিটেল পড়তে চাও, পড়তে পারো, যে আলফা রিসেপ্টর, পোস্ট আলফা রিসেপ্টরকে আমি আপ রেগুলেট করব, এটা আমাদের সাইকোমোটর অ্যাক্টিভিটি বাড়াবে। পোস্ট বিটা 2 রিসেপ্টরকে আমি ডাউন রেগুলেট করব, এটা আমাদের ডিপ্রেসিভ ইনফরমেশনটা পাস করবে না, কম করবে। পোস্ট সাইনাপটিক 5-HT1 এর রিসেপ্টরকে আপ রেগুলেট করব, এটা আমাদের মুড এলিভেট করবে এবং সাইকোমোটর অ্যাক্টিভিটি বাড়াবে। এগুলা ঠিক আছে, এভাবে তোমাদের মনে রাখতে হবে রিসেপ্টর রেগুলেশনটা। তারপরে আর কি আছে কোশ্চেন, এসএসআর এর অ্যাডভার্স ইফেক্ট 4টা এস দিয়ে মনে রাখবো, সেক্সুয়াল ডিস্টারবেন্স, স্লিপ ডিস্টারবেন্স, সুইসাইডাল টেন্ডেন্সি এন্ড সেরোটোনিন সিনড্রোম। সেক্সুয়াল স্লিপ ডিস্টারবেন্স কোনটা কোনটা, যেটা যেটার হয়, যেটা যেটা সিলেটিভ বেশি সেটা আমরা দিব রাতে, যেটা ইনসমনিয়া বেশি সেটা আমরা দিব সকালে, মর্নিং ডোজ দিব। আর সুইসাইডাল টেন্ডেন্সির ক্ষেত্রে পেশেন্টের গার্ডিয়ান এবং পেশেন্টের ক্লোজ রিলেটিভ, মানে ক্লোজ যাদের সাথে বেশি থাকে ওদের সাথে অ্যালার্ট করে নিতে হবে, এবং এই ধরনের টেন্ডেন্সি দেখলে ড্রাগটা সুইচ করতে হবে। এই ধরনের টেন্ডেন্সি যদি তার গ্রো করে, ড্রাগটা সুইচ করতে হবে। তারপরে তোমার সেরোটোনিন সিনড্রোম, আমরা সেরোটোনিন সিনড্রোম কোথায় হয়, ওভারডোজ দিয়ে দিলে, অথবা মাওয়ের সাথে যদি ইউজ করি, অথবা টিসের সাথে যদি ইউজ করি, তাহলে এগুলা কম্বিনেশন করে ইউজ করা যাবে না। এবং সেরোটোনিন সিনড্রোমের সাইন সিমটম কি, ম্যানেজমেন্ট কি, সিপ্রোহেপটাডিন, সাইন সিমটম গুলা কগনিটিভ, অটোনমিক এবং হচ্ছে কি সোমাটিক। কি কি সাইন সিমটম একটা দুটা করে মনে রাখবা। তারপরে কি আছে, যে মাও ইনহিবিটর গুলার মধ্যে মাও ইনহিবিটর ইজ নট এ নাও এ গুড চয়েস। কেন না, গুড চয়েস না কেন, বিকজ অফ ডায়েটারি রেস্ট্রিকশন। কি ধরনের ডায়েটারি রেস্ট্রিকশন করতে হয়, টায়ারামিন কন্টেনিং ফুড অ্যাভয়েড করতে হয়। টায়ারামিন কন্টেনিং ফুড কোনগুলা, চিজ, ইস্ট, তারপরে তোমার পিকলড মিট, ফিশ, এগুলা। তাহলে টায়ারামিন কন্টেনিং ফুডের সাথে দিলে কি হয়, অক্সিপিটাল হেডেক, নেক স্টিফনেস, তারপরে তোমার ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, এগুলা হয়। এটাকে বলা হয় চিজ রিয়াকশন। ঠিক আছে,
এই তো, আর তো কিছু নাই। এই হচ্ছে আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট। আর কোনো কিছু জিজ্ঞাসা আছে তোমাদের? আজকে তো কেউ কথাবার্তা বলে নাই। ম্যাম, ইমিপ্রামিনটা কি বাচ্চাদের ক্ষেত্রে 1 বছর 6 মাস এরকম টানা ইউজ করলে সমস্যা? কি, কোনটা? ইমিপ্রামিনটা নকটার্নাল এনুরেসিসের জন্য। বুঝি নাই, আবার বলো। ম্যাম, ইমিপ্রামিনটা বাচ্চাদের জন্য নকটার্নাল না না, নকটার্নাল এনোসিস বাচ্চাদের তো নকটার্নাল এনোসিস বলা যায় না। বাচ্চাদের তো 3-4 বছর লাগেই বাচ্চাদের বাথরুম ঠিক হইতে, তাই না? আমি বলছি বড় বাচ্চা, বড় বাচ্চা 11-12 বছর 13 বছর হয়ে গেছে, বিছানায় পেশাব করে দেয়, অনেক বড় বাচ্চা আছে না, জি ম্যাম। ওদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। ম্যাম, 6-7 বছরে দেওয়া যায় না? 6-7 বছর জি ম্যাম, এরকম আমার একটা কাজিনকে দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছে? তাহলে জি দিছে নিশ্চয়ই, তাহলে ডাক্তার দিছে, সাইকিয়াট্রিকরা দিছে। এগুলো একটু কশাসলি দিতে হয় আর কি, এবং মনিটরিং এ রাখতে হয় সব, যেহেতু এটা মানে সিএনএস এর ড্রাগ। সিএনএস এর সব ড্রাগ গুলাই বাচ্চাদের ক্ষেত্রে আমাদের একটু কশাসলি এবং মনিটরিং এ রাখা দরকার। জি ম্যাম। কোনটা দিছে, ইমিপ্রামিন জানো? জি ম্যাম, এমনি ট্রেড নেমটা ভুলে গেছি আমি। হ্যাঁ, বুঝতেছি না। ট্রেড নেমটা ভুলে গেছি, দেখছিলাম অনেকদিন আগে। ও আচ্ছা, ভুলে গেছো। জি ম্যাম। ইমিপ্রামিন মানে টিসিএ টা ইউজুয়ালি দেয়, টিসিএ ইমিপ্রামিন দেয়। জি ম্যাম, এমনি সিএনএস এর ড্রাগ দেখে ওরা মানে একবার দিছিল, বাট ওরা অনেকদিন ধরে ইউজ করতেছে, তো আমি বারণ করছিলাম যে ডাক্তারের সাথে হ্যাঁ কথা হ্যাঁ, অনেকদিন ইউজ করা যাবে না। আর একটা কথা হচ্ছে টিসিএ এগুলো হচ্ছে অনেকদিন ধরে ইউজ করা যাবে না, সিএনএস এর ড্রাগ গুলা। জি ম্যাম। আবার এটা আছে ফ্যামিলিয়াল ডিপ্রেশন, ঠিক আছে? ফ্যামিলিয়াল ডিপ্রেশন বা জেনেটিক কজ অফ ডিপ্রেশন, এগুলা কিন্তু লাইক এ কন্ট্রোল, এগুলো কিন্তু সারা জীবনে খায় অনেকে। ওই ডায়াবেটিস যেমন, হাইপারটেনশন যেমন কন্ট্রোল করে রাখতে হয়, ডিপ্রেশনটাও তাই। ফ্যামিলিয়াল বা জেনেটিক কজ অফ ডিপ্রেশন যেগুলা, সেগুলো কন্ট্রোল করে রাখতে হয়। তো এগুলাতে আমরা মাইল্ড ডোজে এসএসআরআই অথবা মাইল্ড ডোজে টিসি আমরা সারা জীবনের জন্য দিতে পারি অনেক পেশেন্টকে। টিসি এটা দেয় না এখন, বললাম যে এসএসআরআই এখন ভালো ড্রাগ। এসএসআরআইটা মাইল্ড ডোজে সারা জীবন কন্টিনিউ করতে বলে, বিকজ অফ যাতে আবার মানে এটা রিপিট না হয়, এই কন্ডিশনটা ডিপ্রেশন। হ্যাঁ, অনেকে এটা সারা জীবন খায়। অনেকে বলেই দেয় ডাক্তাররা, যেটা আপনি সারা জীবন, আপনার যেমন ডায়াবেটিস, যেমন আপনার ব্লাড প্রেশার বেশি, সারা জীবন ওষুধ খাইতে হয়, এই ড্রাগটাও সারা জীবন খাইতে পারবেন লো ডোজে, এবং এটা আপনার প্রিভেন্ট করবে, সাডেন ডিপ্রেশন অ্যাটাকটা প্রিভেন্ট করবে, এটা আর কি। এবং ডিপ্রেশন যারা বন্ধুরা, তোমাদেরকে সবাইকে বলি, কোনো বন্ধু ডিপ্রেশনে থাকলে তাকে মুক্ত করে নিয়ে আসার দায়িত্ব আমাদের। হ্যাঁ, যখন দেখি যে ডিপ্রেশনে আছে, তার যদি ট্রিটমেন্ট লাগে, তাকে বুঝায় ট্রিটমেন্টে রাজি করানো, বা তার ফ্যামিলিকে বলা ট্রিটমেন্ট লাগবে। যদি তুমি নিজে নিতে পারো অ্যাটেম্পট, নিজে বন্ধুদের সাথে কথা বলে ওর মনটা ক্লিয়ার করে খোলাসা করে, লেটস স্পিক, কথা বলো। হ্যাঁ, অনেক সময় কথা বললে, শেয়ার করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, অনেকে অনেক বুঝাইতে পারে ভালো। হুম, নিজেকে নিজে বুঝ দিতে হয়, পজিটিভ থিঙ্কিং করতে হবে। যখন দেখবো যে আমার মাঝে নেগেটিভ থিঙ্কিংটা চলে আসতেছে, বারবার বারবার পজিটিভ কথা বলা, হ্যাঁ, বা উপরওয়ালাকে স্মরণ করা, এই ধরনের জিনিসগুলাতে অনেক সময় রিলিফ আসে। মেডিটেশন করা, মেডিটেশন এক ধরনের, নামাজও এক ধরনের মেডিটেশন, যে যেভাবে মেডিটেশন করতে পারে। ইয়োগা করা, এক্সারসাইজ করলে নিউরো ট্রান্সমিটার গুলা কিন্তু আমাদের ঠিকঠাক মতো রিলিজ হয়। এক্সারসাইজের সাথে নিউরো ট্রান্সমিটারটা সুন্দর সম্পর্ক আছে। যদি এক্সারসাইজ করো, তোমার ব্রেইনের নিউরো ট্রান্সমিটার গুলা ঠিক মতো ঠিক সময় রিলিজ হবে ঠিক মতো। হ্যাঁ, ওদের মেইনটেনেন্সটা ভালো মতো হবে, ফলে ডিপ্রেশন বলো, ওভার স্টিমুলেশন বলো, এগুলো একটু ব্যালেন্সে চলে আসে। এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যেটা বলে যে ধর্ম, রিলিজিয়নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কেউ রিলিজিয়াস, ওদের মধ্যে কিন্তু ওই নিউরো ট্রান্সমিটারের ব্যালেন্সটা মোটামুটি, অনেক সময় বেশি রিলিজিয়াস হয়ে গেলে, অবসেসিভে চলে গেলে সেটা আলাদা কথা। কিন্তু মোটামুটি নামাজ কালাম বলো বা হিন্দুদের পূজা বলো, এগুলোতে অনেকে থাকলে এগুলো এক ধরনের মেন্টাল নিউরো ট্রান্সমিটার গুলার রিলিজ বা মেনটেনেন্স গুলাকে ভালো মেনটেন করে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। ভালো থেকো, আল্লাহ হাফেজ। ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ম্যাম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।
মাঝে মাঝে যেটা হয় বন্ধ করতে পারি না, এটা হচ্ছে আবার দাঁড়াও